হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ভিডিওটা করবো সেটা ক্লাস 9-এর এনসিইআরটির ক্লাস 9 এনসিইআরটি চ্যাপ্টার 11 ক্লাস 9 এনসিইআরটি চ্যাপ্টার 11 এটা যতক্ষণে যে আমরা এক্সাম্পলারের সলিউশন করছি তো যেটা শুধুমাত্র আরআরবি এক্সামিনেশন আপকামিং এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আরআরবি ম্যাক্সিমাম কোশ্চেন্স এনসিইআরটি বই থেকে আসে এবং আমরা চেষ্টা করছি এনসিইআরটি টোটালি কভার করে দেওয়া। তোমাদের এলপি এক্সামিনেশন বা টেকনিশিয়ান এক্সামিনেশন বা জেই এক্সামিনেশন বা আরপিএফে এসআই এক্সামিনেশনের আগে আমরা এই সিলেবাস কমপ্লিট করতে চলেছি। আমাদের মোটামুটি ক্লাস 9-এর সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে এবং আর একটা এক্সাম্পলার করলে আমাদের ক্লাস 9 টোটালি কমপ্লিট হবে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। দেখি আমরা বিভিন্ন কোশ্চেনগুলো। এটা চ্যাপ্টার 11 এবং ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তো লেটস স্টার্ট। তো হোয়েন এ বডি ফলস ফ্রিলি টুয়ার্ডস দ্য আর্থ দেন ইটস টোটাল এনার্জি কী? যখন কোনো বস্তুকে মুক্তভাবে পৃথিবীর বুকে ছেড়ে দেওয়া হয়, মানে জাস্ট ছেড়ে দেওয়া হলো মুক্তভাবে, তখন তার ক্ষেত্রে টোটাল এনার্জি কী থাকে? বাড়ে? কখনো বাড়ে না, কমেও না, রিমেন কনস্ট্যান্ট, একদম বলা থাকে রিমেন কনস্ট্যান্ট। তারপরে যেটা বলা হচ্ছে কি যে এ কার ইজ অ্যাক্সেলারেটেড ইন এ অন এ লেভেল রোড, যে একটা রাস্তার উপরে একটা গাড়িকে অ্যাক্সিলেট করা হচ্ছে, মানে গতি বাড়ানো হচ্ছে অ্যাট এন এ ভেলোসিটি 4 টাইমস অফ এর ইনিশিয়াল ভেলোসিটি। প্রথমে ভেলোসিটি ছিল 0, মানে যা ছিল ভি, তা থেকে বাড়ানো হচ্ছে 4 টাইমস। ইন দিস প্রসেস দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য কার কী হবে? এই অবস্থায় তার স্থিতিশক্তি কী হবে? তার স্থিতিশক্তি চেঞ্জ হবে না, তার স্থিতিশক্তি টয়েস অফ দ্যাট ইনিশিয়াল হবে, মানে প্রথমের থেকে ডাবল হবে। স্থিতিশক্তি ফর্মুলা কী হয়? স্থিতিশক্তি ফর্মুলা হয় যতক্ষণে যে স্থিতিশক্তিকে আমরা বলি যে পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, এখানে বেগের উপর কোনো ডিপেন্ডেবল নয়, তারা এটা ডাজ নট চেঞ্জ, যা ছিল তাই থাকবে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে ইন দ্য কেস অফ দ্য নেগেটিভ ওয়ার্ক দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট। তো এখানে নেগেটিভ টার্ম দেওয়া আছে, মানে অন্য কিছু না ভেবে করে দেবো আমরা 180 ডিগ্রি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক। তার অ্যাকচুয়ালি আমরা কি জানি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়। তো এবার বলা হচ্ছে অ্যান আয়রন স্ফিয়ার অফ দ্য মাস 10 কেজি হ্যাজ সেম ডায়ামিটার অফ অ্যান অ্যালুমিনিয়াম স্ফিয়ার। একটা লোহার গোলক এবং একটা অ্যালুমিনিয়ামের গোলক, যাদের স্ফিয়ার, যাদের ডায়ামিটার, যাদের রেডিয়াসটা এক, যাদের হচ্ছে গিয়ে ব্যাস এক হয়ে থাকে, এটা তাদের ওয়েট আলাদা। আয়রনের ওয়েটটা বেশি হয়ে থাকে, এটা আয়রন, এটা অ্যালুমিনিয়াম। তো এবারে বলা হচ্ছে বোথ দ্য স্ফিয়ার অফ দ্য ড্রপড সাইমালটেনিয়াসলি ফ্রম দ্য টাওয়ার। যদি একটা উঁচু টাওয়ার থেকে দুটোকেই ফেলে দেওয়া হয়, তাহলে হোয়েন দে আর 10 মিটার অ্যাবাভ অফ দ্য গ্রাউন্ড দে হ্যাভ দ্য সেম। যখন তারা মানে ভূমি থেকে 10 মিটার উচ্চতা থাকবে, তখন তাদের ক্ষেত্রে কী থাকবে? তখন তাদের ক্ষেত্রে সেম কোনটা থাকবে? তো যতটাই যে ওয়েটই হোক না কেন, তাকে যখনই তাকে উপর থেকে ছেড়ে দেওয়া হবে, তার ক্ষেত্রে তাদের মাস যাই হোক না কেন, তাদের অ্যাক্সেলারেশন তো মাসের উপর ডিপেন্ড করে না, সেক্ষেত্রে এটা অ্যাক্সেলারেশন তাদের সমান থাকবে। তাদের অ্যাক্সেলারেশন সমান থাকবে কোথায়? 10 মিটার উচ্চতায় থাকলে। যখন এরকম 10 মিটার উচ্চতা রয়েছে গ্রাউন্ড থেকে, এই গ্রাউন্ড থেকে 10 মিটার উচ্চতা রয়েছে, মানে তারা যদি এই পজিশনে থাকে, তাদের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন এই দুটোর ক্ষেত্রে সেম হয়ে যাবে। দুজনের অ্যাক্সেলারেশন সমান হবে, যতই তাদের ওয়েট হোক না কেন। A girl is carrying a school bag of 3 kg mass on her back and moves 200 meter on the travel road. তার মানে সে কত উচ্চতা কভার করছে? সে হচ্ছে 200 মিটার অতিক্রম করছে। অ্যান্ড দ্য ওয়ার্ক ডান এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কী হয়? সবসময় জি এর মান নিচের দিকে কাজ করে, যেহেতু এ ওপর দিকে উঠছে, তার মানে এক্ষেত্রে জিটা মাইনাস হবে। তাহলে এই ফর্মুলা হচ্ছে mgh। তাহলে যেখানে জির মান 10 ধরা হয়েছে, -10, এইচ এর মান ধরা হয়েছে 200, তার মানে কত হচ্ছে? 6000, মানে 6 × 10³ এত জুল হবে, যেটা নেগেটিভ হবে। তাহলে অ্যান্সার হবে নেগেটিভ হবে। এবং দ্য ওয়ার্ক ডান এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স,
গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে ব্যাক অ্যান্ড মুভস অন এ লেভেল রোড। আচ্ছা, এগেনস্টে যদি বলে, যেহেতু লেভেল রোডে 200 মিটার যাচ্ছে, তাহলে এটা হবে 0। যদি যদি না বলতো তাহলে কিন্তু হতো এইটা, মানে এখানে অ্যান্সার হবে এইটা 0। এগেনস্টে, গ্র্যাভিটেশন এগেনস্টে হলে মাইনাস হতো। এতে তো স্ট্রেট লাইন যাচ্ছে, মানে ঠিক গ্র্যাভিটেশনের পথ বরাবর যাচ্ছে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ইউনিট অফ দ্য এনার্জি। কোনটা এখানে মানে শক্তির একক নয়? জুল, নিউটন মিটার, কিলোওয়াট না কিলোওয়াট আওয়ার। তো এখানে চলে আসছে কিলোওয়াট কখনো এনার্জির হবে না। কিলোওয়াট ঘন্টা হয় এনার্জির, নিউটন মিটার হয়, জুল হয়, কিলোওয়াট কখনো একক হবে না। তারপরে বলা হচ্ছে যে দ্য ওয়ার্ক ডান অন দ্য অবজেক্ট ডাজ নট ডিপেন্ড আপন দ্য, যে পরিমাণ, তাহলে আমরা জানি কি কৃতকার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, এফ ইন্টু এস। তাহলে ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট ডাজ নট ডিপেন্ড আপন দ্য ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যাপ্লাইড, অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স ডিসপ্লেসমেন্ট মানে তার সরণের উপর ডিপেন্ড করে না, ফোর্সের উপর ডিপেন্ড করে না। অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ভেলোসিটি অফ অবজেক্ট, ইনিশিয়াল ভেলোসিটির উপর যতক্ষণ ডিপেন্ড করে না, বাদ বাকি সবকটার উপর ডিপেন্ড করে। ওকে, তারপরে বলা হচ্ছে যে তার অ্যান্সার হবে এইটা, ওয়াটার স্টোর ইন এ ড্যাম প্রসেস। যখন একটা ওয়াটারকে কোনো ড্যামের বাঁধে যখন আটকে রাখা হয়, তখন তার মধ্যে এনার্জিটা পোটেন্সিয়াল এনার্জি হিসেবে থাকে। যখন সেটাকে ছাড়া হবে তখন সেটা কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হবে। সেই জন্য ওই যে করা হয়, জলবিদ্যুৎ তৈরি করা হয়, তাকে প্রথমে স্টোর করে তারপরে সেখান থেকে ফোর্সটাকে কাজে লাগানো হয়। বা যেসব জায়গাতে মানে যেখানে নেই, পার্বত্য অঞ্চল নয়, যেখানে জলবিদ্যুৎ করা হয় সেখানে কোনোভাবে স্টোর করা হয়। আর যেখানে পার্বত্য অঞ্চল আছে সেখানে জাস্ট ঢাল বড় বা এরকম ঢাল বড় বা জল নামছে সেখানে একটা টারবাইন চালিয়ে তার ফোর্সটাকে কাজে লাগানো হয়। তো এ বডি ইজ ফলিং ফ্রম দ্য হাইট এইচ আফটার ইট হ্যাজ ফলেন এ হাইট h/2 ইট উইল পসেস। তো এখানে একটা বডি h মিটার উচ্চতা থেকে পড়ছে। তো দেখা যাচ্ছে যে যখন সেটাকে h/2 উচ্চতা থেকে পড়বে, তখন তার ক্ষেত্রে কি হবে? তখন তার পোটেনশিয়াল এনার্জিটা কী থাকবে? তখন তার পোটেনশিয়াল এনার্জিটা হাফ হবে এবং কাইনেটিক এনার্জিটাও হাফ হবে, দুটোই তখন হাফ হবে। তারপরে বলা হচ্ছে যে এটা কয়েকটা জাস্ট শর্ট টাইপের কোশ্চেন আছে, ইজি কোশ্চেন আমরা দেখবো। যে এই রকেট ইজ মুভিং আপ উইথ দ্য ভেলোসিটি ভি, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য রকেট ইজ সাডেনলি ট্রিপল, যদি তার ভেলোসিটিকে 3 গুণ করা হয় তাহলে কাইনেটিক এনার্জি কগুণ হবে? এখন এই কাইনেটিক এনার্জির সাথে যে সম্পর্ক কী হয়, হাফ mv স্কোয়ার, তাহলে ভি যদি 3 গুণ করা হচ্ছে তাহলে কাইনেটিক এনার্জি হবে 9 টাইমস হয়ে যাবে। তাহলে কাইনেটিক এনার্জি 9 টাইমস হবে। তারপরে বলা হচ্ছে অবিনাশ ক্যান রান উইথ স্পিড অফ 8 মিটার পার সেকেন্ড এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স 10 নিউটন। কপিল ক্যান মুভ উইথ দ্য স্পিড অফ 3 মিটার পার সেকেন্ড এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স 25 নিউটন। হু ইজ দ্য মোর পাওয়ারফুল অ্যান্ড হোয়াই? বলা হচ্ছে অবিনাশ একটা গাড়িকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং তার ক্ষেত্রে তার ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 10 নিউটন, এবং কপিল ক্যান মুভ উইথ দ্য স্পিড অফ 3 মিটার পার সেকেন্ড এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স। অবিনাশ একটা গাড়ি 8 মিটার পার সেকেন্ড বেগে, ফ্রিকশনাল ফোর্স যেখানে কাজ করছে 10 নিউটন, আর কপিল একটা গাড়ি অন্য একটা গাড়িকে 3 মিটার পার সেকেন্ডে ওই মানে ঘর্ষণের বিরুদ্ধে, যেটা বলা হয় এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স, মানে ঘর্ষণের এগেনস্টে তারা কাজ করাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে ওদের ক্ষেত্রে ফোর্স কাজ করছে কত? তাহলে প্রথমটার ক্ষেত্রে ফোর্স কাজ করছে F = এখানে হয়ে থাকে হয়ে থাকে এখানে যে পরিমাণে কাজ করছে, মানে W কাজ করছে কত? এদের ক্ষেত্রে টোটাল পাওয়ার যে পরিমাণে কাজ করবে সেটা হলো F × V। মানে পাওয়ার মানে কৃতকার্যের হারকে বলা হয় F/T, W/T। তার মানে কি W = F × S/T, তার মানে দাঁড়াচ্ছে F × V। তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে P = F × V।
তার মানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথমের ক্ষেত্রে 8 ইন্টু 10 নিউটন, মানে যদি আমরা প্রথমটা ধরি, আর যদি এফ টুর ক্ষেত্রে এই যদি মানে পি ওয়ানের ক্ষেত্রে যদি আমরা পি টু ধরি 3 ইন্টু, এটা কিন্তু পাওয়ার, যে পরিমাণে কাজ করছে পাওয়ার, 3 ইন্টু 25, তার মানে এটা কত হচ্ছে 80, এটা হচ্ছে 75। তার মানে বেশি কোনটা হচ্ছে, যেটা বেশি সেটা, তার মানে পি ওয়ান বেশি হবে পি টুর তুলনায়। তারপর একটা বলা হচ্ছে বয় ইজ মুভিং ইন এ স্ট্রেট রোড, এই একটা স্ট্রেট রোড বরাবর যাচ্ছে যেখানে ফ্রিকশন ফোর্স কাজ করছে 5। আফটার দ্য ট্রাভেলিং ডিস্টেন্স 1.5 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর সে রাস্তা ভুলে গেল এবং সে পাক খেতে লাগলো রাস্তার থেকে, এবং যে রাস্তাটা পাক খাচ্ছে সেটা বলা হচ্ছে যে ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। However, he moves the circular path on 1.5 cycle, then he moves forward up to the 2 kilometer and calculate the work done by him. তাহলে এখানে বলা হচ্ছে এটাই, যে এখানে দেখা যাচ্ছে কি কি, যে ফোর্স কাজ করছে কত 5 নিউটন, ডিস্টেন্স কভার করেছে কত 1.5 কিলোমিটার, তার মানে এখানে কি পরিমাণ কার্য করবে এফ ইন্টু এস, তার মানে হবে 1.5 ইন্টু 5, তার মানে হবে 7.5 জুল। এখন 1.5 কিলোমিটার ফরগেট মানে ভুলে গিয়েছিল, গিয়ে 100 মিটার সে করছে, মানে 100 মিটার রেডিয়াসে চারদিকে ঘুরছে, এবং সেক্ষেত্রে হাউএভার হি মুভস সার্কুলার পথ অ্যান্ড 1.5 সাইকেল অ্যান্ড দেন হি মুভস ফরওয়ার্ড 2 কিলোমিটার, তাহলে মানে টোটাল সে কত কিলোমিটার পাক খাচ্ছে সার্কুলার পথের হাফ, তার মানে প্রথমে আসবে তার 1,500 মিটার, মানে এখানে যে এসের মানটা হচ্ছে, এসের মানটা এখানে চেঞ্জ হবে। প্রথমে আমরা যদি 1,500 মিটার ধরি, তারপরে বলছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার মানে 2,000 মিটার, তারপরে বলছে মুভ সার্কুলার পথ 1.5, তার মানে 1.5 সাইকেল, 1.5 সাইকেল, তার মানে 100 মিটারে ফুল সাইকেল মানে কত 200 মিটার, অ্যান্ড হি মুভস দেন ফরওয়ার্ড 2 কিলোমিটার। এই সাইকেল বরাবর সে মোটামুটি 1.5 সাইকেল পাক মারলো, তারপরে তার মানে টোটাল কত আসছে এখান থেকে 200 মিটার মতো আসবে, 200 পাই আর, হ্যাঁ 200 মিটার মতো আসবে। এখান থেকে যতটা ডিস্টেন্স কভার করছে 1.5-এর সাথে সেই ডিস্টেন্সটা গুণ হয়ে যাবে। এটা আমরা শুধুমাত্র 5 কিলোমিটার ধরেছিলাম, 1.5 ধরেছিলাম, এখানে ওইটা চেঞ্জ হবে হয়ে গিয়ে। তারপরে বলা হচ্ছে ক্যান এনি অবজেক্ট হ্যাভ মেকানিক্যাল এনার্জি ইভেন মোমেন্টাম ইজ জিরো। বলা হচ্ছে যদি কোনো বস্তুর ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি, যদি যান্ত্রিক শক্তি যদি শূন্য হয়, তার ক্ষেত্রে কি মোমেন্টাম জিরো হবে? একদম, কারণ মোমেন্টাম মানে কি ভর ইন্টু বেগ, আর মেকানিক্যাল এনার্জি মানে কি হাফ ইন্টু এমভি স্কোয়ার। এখান থেকে এইটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটা হলো কাইনেটিক এনার্জি, তাহলে এমভি স্কোয়ারটাকে আমরা এরকমভাবে চেঞ্জ করতে পারি, এম স্কোয়ার ভি স্কোয়ার এম, তার মানে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে ওটাকে আমরা যদি পি ধরি বাই এম, এখানে আগে হাফ ছিল, তার মানে কত হচ্ছে 2m, তার মানে আমাদের কাইনেটিক এনার্জি ফর্মুলা আসছে, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আসছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। যদি এম ভি জিরো হয়, মোমেন্টাম যদি জিরো হয়, তাহলে কাইনেটিক এনার্জিও জিরো হবে। তারপরে বলা হচ্ছে ক্যান এনি অবজেক্ট অফ মোমেন্টাম ইভেন অ্যাজ মেকানিক্যাল এনার্জি জিরো, ইভেন ইটস মেকানিক্যাল এনার্জি জিরো। মোমেন্টাম কি জিরো হতে পারে যদি তার কাইনেটিক এনার্জি জিরো হয়? তো মোমেন্টাম বলতে পারে যে মেকানিক্যাল এনার্জি, বলছে যে এখানে মেকানিক্যাল এনার্জি জিরো, কিন্তু তার মোমেন্টাম কি জিরো হতে পারে না, মোমেন্টাম হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, কারণ এখানে মেকানিক্যাল এনার্জির মধ্যে কিন্তু জিরো হলে, মানে মেকানিক্যাল এনার্জির ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি আর একে বোঝায়, কাইনেটিক এনার্জিকে একসাথে বোঝায়। তো তার মেকানিক্যাল এনার্জি জিরো মানে তার মোমেন্টাম জিরো মানে তার ভেলোসিটি জিরো, তার মানে তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, বাট তার তো মেকানিক্যাল এনার্জি থাকবে, তার পোটেনশিয়াল এনার্জি থাকবে। এই যে মেকানিক্যাল এনার্জি, এটা মানে কি পোটেনশিয়াল এনার্জি প্লাস তো কাইনেটিক এনার্জি, ওকে। আর মোমেন্টাম জিরো মানে কি এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু জিরো, মানে ভি জিরো।
আর কাইনেটিক এনার্জির সাথে ভি সম্পর্ক আছে তো, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, এটাও কেউ বলা যেতে পারে। তার মানে এইটা 0 হবে। কিন্তু এটা তো আর ডিপেন্ড করছে না, কারণ পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কী হয়, mgh। তার মানে পোটেনশিয়াল এনার্জি তার থাকবে, কিন্তু তার কাইনেটিক এনার্জি থাকবে না। তার মানে বলা যেতে পারে মোমেন্টাম যদি 0 হয়, কাইনেটিক এনার্জি 0 নয়। তারপরে বলা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য মোটর পাম্প, একটা মোটর পাম্পের পাওয়ার দেওয়া আছে। পাওয়ার মানে কি বললাম ফর্মুলা, পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি, ফোর্স ইন্টু ভেলোসিটি। আর যদি বলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। অ্যাকচুয়ালি পাওয়ার ইজ ইকুয়াল টু কী হয়, কৃতকার্যের একক সময় কৃতকার্যের হার। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে তার পাওয়ারটা দেওয়া আছে, হাউ মাচ ওয়াটার পার মিনিট দ্য পাম্প ক্যান রেজ হাইট 10 মিটার। 10 মিটার উচ্চতে কতটা কিলোমিটার সে পাওয়ার গেন করতে পারবে, মানে কতটা জল সে তুলতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি যাব, তো এই যে কার্য এখানে হাইট দিয়ে দিয়েছে, তার মানে আমরা এখান থেকে যাই পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, যেখানে ওটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি হিসেবে দেখব। তাহলে তার ওয়ার্ক বলে দিয়েছে এখানে, তার পোটেনশিয়াল পাম্পের মোটরে পাওয়ার বলে দিয়েছে 2 কিলোওয়াট, মানে 2 টু দি পাওয়ার 10 কিউব। তাহলে হাউ মাচ ওয়াটার পার মিনিট, কত পরিমাণ জল সে তুলবে। তার মানে আমরা এখান থেকে এম এর মান জানি না, জির মান জানি 10, এইচ এর মান জানি 10, টির মান পার মিনিট মানে 60। তার মানে এখান থেকে এম এর মান বার করতে পারবো। তাহলে কী দাঁড়াচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানে ক্যালকুলেশন দেওয়া হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 60 বাই 10 ইন্টু 10। তার মানে 10 স্কোয়ার যদি কাটি, তার মানে এখানে আমার দাঁড়াচ্ছে কত, 12। তার মানে আসছে আমার অ্যান্সার 1200 কেজি। এখানে টোটাল 4টে শূন্য আছে, ঠিক আছে, 2টো শূন্য কেটে যাচ্ছে, 6 2 12, তাহলে আমার 1200 কেজি, অ্যান্সার হবে 1200 কেজি। তারপরে বলা হচ্ছে যে এই যে 16টা, দ্য ওয়েট অফ এ পার্সন অন এ প্ল্যানেট এ ইজ অ্যাবাউট হাফ দ্যাট অন আর্থ, হি ক্যান জাম্প 0.4 মিটার হাইট অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ। দ্য ওয়েট অফ এ পার্সন অন এ প্ল্যানেট, একটা গ্রহে একটা বস্তুর ওজন পৃথিবীর থেকে হাফ। ওকে, বলেছে সে হি ক্যান জাম্প আপ টু 4 মিটার হাইট অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ। পৃথিবীর তুলনায় সে 0.4 মিটার হাইট বেশি উচ্চতায় লাফাতে পারে। তাহলে বলা হচ্ছে হাউ হি ক্যান জাম্প অন দ্য প্ল্যানেট এ, তাহলে প্ল্যানেট এতে সে কত মিটার উচ্চতা লাভ হবে। তাহলে এখানে ওই কাইনেটিক এনার্জি ফর্মুলা ফেলে দিই, ডাইরেক্ট দিলেই হয়ে যাবে। তাহলে মাস তো তার সেম, ঠিক আছে, মাস তো চেঞ্জ হচ্ছে না, মাস তো জানি আমরা চেঞ্জ হবে না। তার মানে চেঞ্জ হচ্ছে কোনটা, G1H1 করব, G2H2, দুটো ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। তার মানে মাস দুটো কেটে দাও আগে। G1 বলে দিয়েছে, ওয়েট বলে দিয়েছে, মানে তার মানে G1 G2-র মানটা এরম দাঁড়াবে যে এখান থেকে আমরা এটা করে নিই, G2 ইজ ইকুয়াল টু G1 বাই হাফ। আর এইচ এর মান তো H1 এর মান বলে দিয়েছে 0.4। তার মানে হয়ে গেল এখানে G1 বাই G2 ইজ ইকুয়াল টু H2 বাই H1। তাহলে G1 বাই G2 মানে কত হচ্ছে 2, H2-র মান জানি না, H1 এর মান 0.4, তার মানে কত হচ্ছে 0.8। তার মানে H এর মান হচ্ছে 0.8। তার মানে সে ওই প্ল্যানেটে 0.8 মিটার লাফাতে পারবে, হয়ে গেল অ্যান্সার। তারপরে বলা হচ্ছে দ্য ভেলোসিটি অফ এ বডি মুভিং এ স্ট্রেট লাইন ইনক্রিজ বাই অ্যাপ্লাইং কনস্ট্যান্ট ফোর্স। একটা মানে এরকম সোজা পথে চলমান একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, যাতে তার ভেলোসিটি বাড়ছে সাম ডিস্টেন্স অফ দ্য ডিরেকশন অফ দ্য মোশন। তার জন্য সে কিছুটা ডিস্টেন্স গেল। প্রুভ দ্যাট দ্য ইনক্রিজ অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইকুয়াল টু দ্য, প্রমাণ করা দরকার নেই, এইসব প্রমাণ টমান আসে না। এখান থেকে অঙ্ক খেয়েছে, দিকে এই একটা অঙ্ক আছে, দ্য বল ইজ ড্রপ ফ্রম এ হাইট 10 মিটার if the energy of the ball reduced 40% after the striking count, how much
লাইট ক্যান দ্য বল বাউন্স ব্যাক, হাউ মাচ হাই ক্যান দ্য বল বাউন্স ব্যাক। একটা বলকে 10 মিটার ড্রপ করা হলো 10 মিটার উচ্চতা থেকে, তার জন্য তো 40% এনার্জি গ্রাউন্ডে পড়ার পর 40% এনার্জি সে খেয়ে ফেললো, মানে হারিয়ে গেল আর কি। তাহলে এখানে বলা হচ্ছে যে তার ক্ষেত্রে কতটা পরিমাণ সে বাউন্স ব্যাক করবে। তাহলে 40% এনার্জি সে হারিয়ে ফেলেছে, তার মধ্যে তার এনার্জি আছে কত পার্সেন্ট, আগে আমরা সেটা দেখব। তা সে 40% এনার্জি হারিয়ে ফেলেছে, মানে তার মানে ওই যে অবস্থাতে ও করছে, ড্রপ করা হচ্ছে, সেখানে তার এমজিএইচ কত ছিল, সেখানে তার এমজিএইচ মানে পোটেনশিয়াল এনার্জি কত ছিল, সেখানে তার পোটেনশিয়াল এনার্জি ছিল কত ছিল জানি না আমরা, ইন্টু জির মান 10, এইচের মান 10, তার মানে কত হচ্ছে 100 এখন যেটা 100 এটাকে বলা হচ্ছে জুল। এখন বলা হচ্ছে সে তার 10% এনার্জি হারাচ্ছে, এই 40% এনার্জি হার, তার মানে এখন বর্তমান তার এনার্জি কত, তাহলে এখন তার বর্তমান এনার্জি তো রয়েছে কত 60 তাহলে তার টোটাল ছিল 100, তার মধ্যে এখন রয়েছে 60 রয়েছে। এবারে সে কত মিটার উচ্চতা লাভ হবে, তার মানে এটাকে ধরি ইন্টু, মানে মাস তো এক, মাসের তো কোনো চেঞ্জ হবে না, মাস তো এক, জি ইন্টু এইচ, মানে এইচ ড্যাশ, তার মানে জির মান কত 10, মানে কেটে গেল, জির মান 10, মানে এইচ ড্যাশের মান হবে 6, এইচ ড্যাশের মান হচ্ছে 6। তারপরে বলা হচ্ছে অ্যান ইলেকট্রিক আয়রন, যার পাওয়ার হচ্ছে 1200 ওয়াট, ইউজড ফর 30 মিনিট এভরিডে, ফাইন দ্য ইলেকট্রিক এনার্জি কনজিউম দ্য মান্থ অফ এপ্রিল। তাহলে ইলেকট্রিক পাওয়ার যা দেওয়া আছে, তার পাওয়ার হচ্ছে কত, দেওয়া আছে 1200 ওয়াট। 1200 ওয়াটটাকে আমরা আগে কিলোওয়াট নিয়ে যাবো, কারণ ইলেকট্রিকের যেমন যাবতীয় অঙ্ক কিলোওয়াটে করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.2 কিলোওয়াট। এখন বলছে কি যে প্রত্যেক দিন 30 মিনিট করে চলে, তাহলে এপ্রিল মাস মানে এপ্রিল মাস প্রত্যেক দিন 30 মিনিট করে চলে, তাহলে 30 মিনিট মানে ক ঘন্টা, তাহলে টাইমটা হচ্ছে 30/60 কত হবে, সম্ভবত 0.5 ঘন্টা। এখন এনার্জি কনজিউম করছে কত, তাহলে এখান থেকে এনার্জি কনজিউম করছে ইজ ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম, পি ইন্টু টি ইন্টু ডেজ। এপ্রিল মাস কত দিনের হয়, 30 দিনের হয়, তাহলে 1.2 ইন্টু 0.5 ইন্টু 30, তার মানে কত হচ্ছে 18 কিলোওয়াট। অ্যান্সার হবে 18 কিলোওয়াট ঘন্টা। এটাকে আমরা বলি 1 ইউনিট, মানে 1 কিলোওয়াট ঘন্টা মানে তার মানে হবে 18 ইউনিট কারেন্ট পড়বে তার। এর 1 ইউনিটের দাম কত হবে, তার উপরে ঠিক যত টাকা দাম হবে সেটাই হবে অ্যান্সার। যাই হোক, মোটামুটি আমরা পাওয়ার লাইন এনার্জি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো কমপ্লিট করলাম। এগুলো অনেক বড় বড় অঙ্ক, এত বড় অঙ্ক পরীক্ষায় আসবে না, সুতরাং চাপ নিয়ে দরকার নেই। তো কমপ্লিট করলাম আমরা, এবং এর পরের ভিডিওতে যতক্ষণে যে এটা লাস্ট চ্যাপ্টার সাউন্ড আমরা কমপ্লিট করব, এবং কমপ্লিট করার পর আমরা চলে যাব ক্লাস 10-এর ফিজিক্সের চ্যাপ্টারে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা এক্সাম্পল নিয়ে। আপাতত এই পর্যন্ত ভিডিও, থ্যাংক ইউ।